নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ গো শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলিটিতে। তার সাথে আমাদের সকলের কিন্তু জানা উচিত আমাদের ভারতবর্ষের রাজনীতিতে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুদিন আগে দেখেছি যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল বা হয়েছে, তার এফেক্ট কিন্তু এখনও চলছে। আর এই পলিটিক্যাল ক্রাইসিসে সেখানকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, আর সেখানে আর্মি রুল শুরু হয়েছিল। আর এই যে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে, অর্থাৎ আর্মি রুল জারি হয়েছে, এই আর্মি রুলের মতোই বা এই মিলিটারি রুলের মতোই ভারতবর্ষের সংবিধানে কিন্তু একটি বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি বা এমার্জেন্সি। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ভারতীয় সংবিধানে এই এমার্জেন্সিকে নিয়ে কি বলা আছে, অর্থাৎ এমার্জেন্সি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও মেনলি পলিটিক্যাল এমার্জেন্সি ইন বাংলাদেশে পলিটিক্যাল এমার্জেন্সি তৈরি হয়েছে বা একটা ক্রাইসিস তৈরি হয়েছে, আর সে কারণেই সেদেশে কিন্তু আর্মি রুল জারি হয়েছিল বা আর্মি রুলের দ্বারাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আর এই যে আর্মি রুল বা এই যে এমার্জেন্সি তৈরি হয়েছে, যেটা এরকমই কিন্তু সেম একটা প্রভিশন আছে আমাদের ভারতবর্ষের রাজনীতিতে বা ভারতবর্ষের সংবিধানে, যেটাকে বলা হয় এমার্জেন্সি ইন ইন্ডিয়া বা ভারতের জরুরি অবস্থা। আর এই পলিটিক্যাল ক্রাইসিস কিন্তু এটা খুব বিতর্কিত, অনেকে এটাকে ভালো বলে, অনেকে আবার যেই সরকার এটিকে ঘোষণা করে তার বিরোধিতা করে। মেনলি এমার্জেন্সি কি? এমার্জেন্সি হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে একটি সাংবিধানিক ক্ষমতা, যে সাংবিধানিক ক্ষমতার বলে ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষের সীমান্তবর্তী এরিয়াতে যদি দেখা যায় যে অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয় বা একটা ক্রাইসিস তৈরি হয় বা একটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়, সেই সময় কিন্তু এই কেন্দ্র সরকার এই বিশেষ ক্ষমতাকে প্রয়োগ করে। আর কেন্দ্র সরকার এই বিশেষ ক্ষমতাকে প্রয়োগ করে কারণ ওই অ্যাবনর্মাল সিচুয়েশনে যাতে ভারতবর্ষের সার্বভৌম, ভারতবর্ষের যে ইউনিটি বা একতা, ভারতবর্ষের যে অখণ্ডতা আর ভারতবর্ষের নিরাপত্তা বা সিকিউরিটিকে রক্ষা করা যায়, তাই কেন্দ্র সরকার এই বিশেষ ক্ষমতা, বিশেষ পাওয়ার অর্থাৎ যে সাংবিধানিক ক্ষমতা এমার্জেন্সিকে ভারতবর্ষে লাগু করে। ভারতবর্ষের অভ্যন্তরে বা ভারতবর্ষের সীমান্তবর্তী এরিয়াতে যদি এরকম অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়, তবে কিন্তু এই এমার্জেন্সি তৈরি হয় বা এমার্জেন্সি ঘোষিত হয়। এখন এই জরুরি অবস্থা কয় প্রকারের আছে? ভারতবর্ষের সংবিধানে জরুরি অবস্থা 3 প্রকারের আছে। একটি হলো ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, যেটা ওই বাংলাদেশের আর্মি রুলের মতো অনেকটা, যার যে আর্টিকেল, সে আর্টিকেল হচ্ছে 352। অন্যদিকে প্রত্যেকটি রাজ্যের জন্য আবার কিন্তু এমার্জেন্সি আছে, যেটাকে বলে রাজ্যের জরুরি অবস্থা বা প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন, তার ধারা হচ্ছে 356। আর একটি জরুরি অবস্থা আছে যেটি হলো অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক এমার্জেন্সি, যার আর্টিকেল হলো 360, অর্থাৎ 352, 356, 360। এখন সবথেকে গুরুত্বপূর্ণ এদের মধ্যে সবথেকে যে দাদা, সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, আর্টিকেল 352। যদি ভারতবর্ষের অভ্যন্তরে বা ভারতবর্ষের বুকে বা ভারতবর্ষের সীমান্তবর্তী এরিয়াতে যদি এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় বা এরকম অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়, তবেই কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। আর এই জাতীয় জরুরি অবস্থা ঘোষিত করে ভারতবর্ষের যে কেন্দ্র সরকার আছে বা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই রুল জারি করে একটা অ্যাবসলিউট ক্ষমতার অধিকারী হয়, বা অর্থাৎ সারা দেশে কিন্তু একটাই সরকার চলে, যে সরকারটা হচ্ছে কেন্দ্রের সরকার। সারা দেশে কেন্দ্রের সরকারই কিন্তু নিয়ম করে এই শাসন কার্য চালায়। অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে কেন্দ্র সরকার যা বলবে তার বিপক্ষে বিরোধীরা কোনো প্রতিবাদ করতে পারবে না, রাজ্য সরকারগুলি কোনো প্রতিবাদ করতে পারবে না, কিংবা আম পাবলিক জনসাধারণও কিন্তু প্রতিবাদ করতে পারবে না। এই সমস্ত বিষয়টিকে একচ্ছত্রভাবে এই ক্ষমতা দেওয়া হয় কেন্দ্রীয় সরকার কাছে, আর সেটাই হলো ন্যাশনাল এমার্জেন্সি। এখন ন্যাশনাল এমার্জেন্সি কোন কোন ক্ষেত্রে ঘোষিত হতে পারে বা ঘোষণা করা হয়? প্রথম হচ্ছে ওয়ার বা যুদ্ধ। যদি ভারতবর্ষের সাথে কোনো পার্শ্ববর্তী দেশের বা অন্য কোনো দেশের যুদ্ধ হয়, যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, ভারত চায়নাতে যুদ্ধ হয়, কিংবা ভারত শ্রীলঙ্কার সঙ্গে যুদ্ধ হয়, এই বিশেষ ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি লাগু করা হয়। যেটা হয়েছিল 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়, আর একবার হয়েছিল 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়।
অর্থাৎ প্রধান কারণ হচ্ছে যদি যুদ্ধ হয় অন্য কোনো দেশের সাথে, তবে কিন্তু কেন্দ্র সরকার এই এমার্জেন্সি ঘোষণা করে। আরেকটা হলো এক্সটার্নাল অ্যাগ্রেশন বা এক্সটার্নাল অ্যাটাক। যদি দেখা যায় কোনো বহির শত্রু বা অন্য কোনো দেশ ভারতকে আক্রমণ করেছে, শুধু যে সীমান্তবর্তী দেশের সাথে যুদ্ধ হবে তা নয়, অন্য কোনো দেশে ভারতকে আক্রমণ করতে পারে, আর সেই ক্ষেত্রেও কিন্তু এই এমার্জেন্সি ঘোষণা করা হয়। এই মুহূর্তে কিন্তু এরকম সিচুয়েশন একবারও হয়নি। এখন ব্যাপার কি বললাম, যে ভারতবর্ষের সাথে কোনো দেশের যুদ্ধ হচ্ছে বা ভারতবর্ষকে অ্যাটাক করেছে অন্য কোনো দেশ, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে কেন্দ্র সরকারের অ্যাকচুয়াল উদ্দেশ্য কী হবে, যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেই পরিস্থিতিতে সমস্ত নজর রাখা বা যা হোক করে হোক ভারতবর্ষের অখণ্ডতাকে বা ভারতবর্ষের রক্ষা করা। অর্থাৎ একটা সরকারেরই ক্ষমতা যায়, কারণ তখন যদি দেখা যায় কেন্দ্র সরকার এই শত্রুদেরকে দমন করার চেষ্টা করছে, কেন্দ্র সরকার যুদ্ধ করছে অন্য দেশের সাথে, তখন যদি দেখা যায় যে ভারতবর্ষের অভ্যন্তরীণ যে রাজ্য সরকারগুলি, সেই সরকারগুলি কেন্দ্র সরকারকে সাহায্য করছে না বা সেই সরকারটি কেন্দ্র সরকারের বিরোধিতা করছে, কিংবা পলিটিক্যাল পার্টিগুলি কেন্দ্র সরকারকে সাহায্য করছে না, কেন্দ্র সরকারের বিরোধিতা করছে, কিংবা সাধারণ মানুষ কেন্দ্র সরকারকে সাহায্য করছে না, কেন্দ্র সরকারের বিরোধিতা করছে, তাহলে তো কেন্দ্র সরকার সমস্যায় পড়বে। তখন কেন্দ্র সরকার কী করবে? অভ্যন্তরীণ সমস্যা মেটাবে না, যে রাজ্য সরকারগুলির সমস্যা মিটাবে, না যুদ্ধ করবে। তখন গুরুত্বপূর্ণ হচ্ছে যুদ্ধ করা, তখন গুরুত্বপূর্ণ হচ্ছে বাইরের শত্রুকে আটকানো। তাই বাইরের শত্রুকে যাতে আটকানো যায়, তাই ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের অভ্যন্তরে এই সমস্ত বিদ্রোহ, এই সমস্ত বিপ্লব বা এই সমস্ত নন কোঅপারেশনকে যাতে আটকানো যায় দেশের নিরাপত্তার সাথে, তাই কেন্দ্র সরকার সমস্ত ক্ষমতা নিজের কাছে নিয়ে নেয়। কারণ তখন কেন্দ্র সরকারের আসল লক্ষ্য হচ্ছে দেশকে বাঁচানো, শত্রুর হাত থেকে দেশকে বাঁচানো। আর এই দুই ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি ঘোষিত হয়। কিন্তু এটি বাদে আরও একটি আছে যে ক্ষেত্রে এমার্জেন্সি ঘোষিত হতে পারে। এখন এই দুটি কারণ হচ্ছে বিশেষ করে দেশের সীমান্তবর্তী এরিয়াতে হবে, কিন্তু দেশের অভ্যন্তরীণে যদি দেখা যায় যে সশস্ত্র বিপ্লব হয়েছে, অর্থাৎ দেশের সাধারণ মানুষ কি হয়েছে না সশস্ত্র বিপ্লব করছে, অস্ত্র নিয়ে বিপ্লব করছে, অস্ত্র নিয়ে আন্দোলন করছে, আর তখন কেন্দ্র সরকার কোনো মতে সেটাকে আটকাতে পারছে না, সারা দেশে একসাথে এই রকম সশস্ত্র বিপ্লব হচ্ছে, তখন সেই সমস্যার সমাধান করার জন্য, তখন এই বিপ্লবকে বা এই আন্দোলনকে বন্ধ করার জন্য কেন্দ্র সরকার কিন্তু এই এমার্জেন্সি ঘোষণা করে, যেটা হচ্ছে আর্মড রেভেলিয়ান, অর্থাৎ সশস্ত্র বিপ্লবের জন্য এমার্জেন্সি। এটা কিন্তু আগে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, অর্থাৎ দেশের অভ্যন্তরে যদি কোনো গোলযোগ তৈরি হয়, দেশের অভ্যন্তরণে যদি অরাজকতা সৃষ্টি হয়, তখন কেন্দ্র সরকার এই এমার্জেন্সি ডাকতে পারে, যেটা ইন্দিরা গান্ধী 1975 সালে ডেকেছিল, যেটা ছিল ভারতবর্ষের সবথেকে বিতর্কিত একটি অধ্যায়। ভারতবর্ষের গণতন্ত্রে, ভারতবর্ষের সংবিধানে সবথেকে বিতর্কিত অধ্যায় হচ্ছে এমার্জেন্সি ডাকা, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ডেকেছিল 1975 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য। কিন্তু সেটা ছিল সবথেকে বিতর্ক, আর এই বিতর্ক মুছে দেওয়ার জন্যই সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, করা হয়েছে কি আর্মড রেভেলিয়ান, অর্থাৎ যদি দেশের মধ্যে সশস্ত্র বিপ্লব হয় তবেই কিন্তু এমার্জেন্সি ডাকা যাবে, অর্থাৎ মেন তিনটে কারণ। আর এখন পর্যন্ত সারা দেশে 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। আগেই বললাম 1962 সাল চীন যুদ্ধ, 1971 সাল পাকিস্তান যুদ্ধ, আর একটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য 1975 সালে, যেটা ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি করেছিলেন, যেটাকে বলা হয় ভারতবর্ষের সবথেকে বিতর্কিত অধ্যায় বা ভারতবর্ষের সংবিধানে বা গণতন্ত্রে কালো অধ্যায়। এখন এমার্জেন্সিকে ঘোষণা করেন, এমার্জেন্সি ঘোষণা করেন রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি তো নিজে নিজে করেন না, কেন্দ্র সরকারের বা প্রধানমন্ত্রীর অনুরোধে বা প্রধানমন্ত্রীর সাজেশনে রাষ্ট্রপতি সারা দেশে এই এমার্জেন্সি ঘোষণা করে। এখন কেন্দ্র সরকার কি চাইলে এমার্জেন্সি ঘোষণা করে দিতে পারেন? তা নয়, এখানে কিন্তু পার্লামেন্টের ক্ষমতা দেওয়া হয়েছে। কি ক্ষমতা দেওয়া হয়েছে? যখন কেন্দ্র সরকার এই এমার্জেন্সি ঘোষণা করবে, সে এমার্জেন্সি ঘোষণার 1 মাসের মধ্যে অবশ্যই পার্লামেন্টের 2 কক্ষ, সে লোকসভা আর রাজ্যসভা 2 কক্ষেই কিন্তু মেজরিটিতে এটিকে পাস করাতে হবে, অর্থাৎ পার্লামেন্টে এটিকে পাস করিয়ে অ্যাপ্রুভ নিতে হবে, তবেই কিন্তু এমার্জেন্সি লাগু হবে। যদি কেন্দ্র সরকার এমার্জেন্সি ঘোষণা করে দিল, অথচ পার্লামেন্টের 2 কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষে এটিকে পাস করাতে না পারে, অ্যাপ্রুভ না পায়, তাহলে কিন্তু এমার্জেন্সি কার্যকর হবে না, 1 মাসের মধ্যে থেমে যাবে। আর একটা, শুধু যে একবার পাস করে দিল তা নয়, প্রতি 6 মাস অন্তর অন্তর কেন্দ্র সরকারকে রাজ্যসভা ও লোকসভা 2 সভাতেই কিন্তু এটিকে পাস করাতে হবে, অর্থাৎ এমার্জেন্সিকে 6 মাস করে কেন্দ্র সরকার বাড়ি নিয়ে যেতে পারবে। প্রতি 6 মাসের মাথায় তাদেরকে রিনিউয়াল করাতে হবে, পার্লামেন্টে এটিকে পাস করাতে হবে 2 সভাতে বা 2 কক্ষে। আর এরকম করে প্রতি 6 মাস করে একটা অনির্দিষ্টকাল পর্যন্ত কেন্দ্র সরকার এই এমার্জেন্সি টেনে নিয়ে যেতে পারে।
এখন এই যে এমার্জেন্সি দেশে জারি হলো, এমার্জেন্সি দেশে লাগু হলো, তাহলে কোন কোন বিষয়ের পরিবর্তন হবে বা কোন কোন বিষয়কে এখানে রদ করে দেওয়া হবে? মেনলি কি ফেডারেল স্ট্রাকচার। বললাম কি যে এমার্জেন্সি মানে জাতীয় জরুরি অবস্থা মানে দেশের সমস্ত ক্ষমতা চলে যাবে কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারগুলির কোনো ক্ষমতা থাকবে না। আর আমরা জানি আমাদের ভারতবর্ষের সংবিধান এর দুটো সরকার আছে, ফেডারেল সিস্টেম বা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কিন্তু যখন এমার্জেন্সি ঘোষিত হবে তখন কিন্তু রাজ্যগুলির কোনো আর ক্ষমতা থাকবে না, সমস্ত ক্ষমতা চলে যাবে কেন্দ্রের কাছে এবং রাজ্য সরকারগুলো কোনো কাজই করতে পারবে না, কেন্দ্র সরকারের বিরোধিতাও করতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদও করতে পারবে না। রাজনৈতিক দলগুলো কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদই করতে পারবে না। প্রতিবাদ করতে গেলে কিন্তু কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আইনি হস্তক্ষেপ করবে, তাকে গ্রেপ্তার করবে বা তাকে আটক করবে। অর্থাৎ রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকবে না, সমস্ত ক্ষমতা চলে যাবে কেন্দ্র সরকারের কাছে। এমনকি রাজ্যের যে বিষয়গুলি আছে সেই রাজ্য বিষয়গুলির কিন্তু ওপরে আইনও তৈরি করতে পারবে পার্লামেন্ট বা কেন্দ্র সরকার, অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্যের বিষয়ের ওপরে আইন তৈরি করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে এমার্জেন্সি শেষ যদি হয়ে যায়, এমার্জেন্সি শেষ হয়ে গেলে যে রাজ্যের বিধানসভার উপরে বা রাজ্যের উপরে যে নতুন আইন পাস করেছে বা তৈরি করেছে কেন্দ্র সরকার তার কিন্তু বেশি দিন মেয়াদ থাকবে না। এমার্জেন্সি শেষ হওয়ার 6 মাসের মাথায় কিন্তু সে আইন শেষ হয়ে যাবে, সেই আইন কিন্তু আর কার্যকরী হবে না। অর্থাৎ ওইটুকু সময়ই থাকবে, তার বেশি নয়। আবার ভোট হবে, আবার নতুন রাজ্য সরকার গঠিত হবে, তারা নিজেদের মধ্যে আইন জারি করবে। আর একটা কি ফান্ডামেন্টাল রাইট, মেনলি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সাংবিধানিক যে ফান্ডামেন্টাল রাইট আছে বা মৌলিক অধিকার আছে সেটিকে রদ করা হয়। বললাম যখন যুদ্ধ হবে বাইরের দেশের সাথে, তখন যদি দেশের অভ্যন্তরে এরকম বিরোধিতা করে, সরকারের বিরোধিতা করে, ভারত সরকারের বিরোধিতা করে, সেটা তাহলে তো সমস্যায় পড়বে ভারত সরকার, আর সেটাকে রদ করে দেওয়া হবে। অর্থাৎ মৌলিক অধিকারকে রদ করে দেবে কেন্দ্র সরকার, কোনো ব্যক্তির মৌলিক অধিকার রাখবে না। যেই সরকারের বিরুদ্ধে ফ্রিডম অফ স্পিচ নিয়ে বিরোধিতা করতে যাবে তাকে গ্রেপ্তার করে নেবে, কারণ তখন সবথেকে মূল উদ্দেশ্য হচ্ছে বহিঃশত্রুকে আটকানো। অন্যদিকে লোকসভা এবং যে রাজ্য বিধানসভাগুলি আছে তাদের কিন্তু মেয়াদ বেড়ে যাবে। এখন দেখা যাচ্ছে একটা এমার্জেন্সি পরিবেশ, সেখানে ভারতবর্ষে ভোট হওয়ার মতো অবস্থা নেই, কারণ বাইরের দেশের সাথে যুদ্ধ চলছে। এই সিচুয়েশনে ভোট তো হবে না। তাই যদি লোকসভা নির্বাচন চলেও আসে তাহলে বা 5 বছরের মেয়াদ শেষও হয়ে যায়, তাহলে ওই লোকসভাকে বা রাজ্য বিধানসভাকে 1 বছর করে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে। অর্থাৎ 1 বছর করে অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া যাবে, একই লোকসভা একই রাজ্য বিধানসভা চলবে। কিন্তু মনে রাখতে হবে যদি এমার্জেন্সি শেষ হয়ে যায়, যেদিন শেষ হয়ে যাবে তার থেকে 6 মাসের মধ্যে অবশ্যই লোকসভা বা বিধানসভাতে অবশ্যই ভোট করাতে হবে, সেটাকে আর ফেলে রাখা যাবে না। এখন এই যে বললাম 1975 সালে ইন্দিরা গান্ধী ইন্টারনাল ডিস্টারবেন্স বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য এমার্জেন্সি ডেকেছিলেন, আর সেই কারণে কিন্তু এটা ভারতবর্ষে বিরাট বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে সমস্ত বিরোধী যে দলের নেতাগুলি আছে যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, আন্দোলন করছিল, সবাইকে কিন্তু জেলে কুড়িয়ে দেওয়া হয়েছিল, জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। এটা হচ্ছে সবথেকে বিতর্কিত। আর এই সমস্যার জন্যই কিন্তু ইন্দিরা গান্ধী সরকার আর ক্ষমতায় আসেনি। তখন নতুন সরকার ক্ষমতায় এসেছিল, যেটা হচ্ছে জনতা গভর্নমেন্টের সরকার, যেটা হলো যার প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। জনতা গভর্নমেন্টের সরকার ওই ইন্টারনাল এমার্জেন্সির জন্য কিন্তু সরাসরি সমস্যায় পড়েছিলেন, কারণ তখন তারা বিরোধী দলে ছিলেন। আর তার জন্যই এই জনতা সরকার ক্ষমতা এসেই 1978 সালে 44তম সংবিধান সংশোধন করেছিলেন এবং সেখানে এই ইন্টারনাল এমার্জেন্সি নিয়ে একাধিক কিন্তু চেঞ্জ করা হয়েছিল। কি বলা হয়েছিল? তারপর থেকেই ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে আর কোনোদিনও ভারতবর্ষে এমার্জেন্সি লাগু করা যাবে না। তার বদলে কি হবে? তার বদলে আর্মড রেবেলিয়ান, যদি সারা দেশে দেখা যায় যে সশস্ত্র বিপ্লব হচ্ছে, কোনো মতে সরকার আটকাতে পারছে না, তবেই কিন্তু এই আর্মড রেবেলিয়ানের ক্ষেত্রেই কিন্তু এমার্জেন্সি ডাকা যাবে, আর ইন্টারনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে আর এমার্জেন্সি ডাকা যাবে না। অন্যদিকে আরও যোগ করা হয় এখানে যে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক অধিকারকে রদ করে দেওয়া হবে। এখানে বলা হয় যদি ভারতবর্ষে এমার্জেন্সি যুদ্ধ কিংবা বহিঃশত্রুর আক্রমণের ক্ষেত্রে লাগু করা হয়, তবে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে যে আর্টিকেল 19 নম্বর ধারা আছে, অর্থাৎ
বাক স্বাধীনতার যে অধিকার, যে ফ্রিডম অফ স্পিচের অধিকার, সেটিকে রদ করা যাবে। কিন্তু যদি আর্মড রেবেলিয়ান হয়, অর্থাৎ যদি সশস্ত্র বিপ্লব হয়, সশস্ত্র আন্দোলন হয় সারা ভারতবর্ষ জুড়ে, তখন কিন্তু এই ফ্রিডম অফ স্পিচকে আটকানো যাবে না। কারণ সাধারণ মানুষের কিন্তু ফ্রিডম অফ স্পিচ থাকতেই পারে, কোনোদিনই সেটাকে আটকানো সম্ভব নয়। কারণ এখানে যে আন্দোলনটা হচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সরকার যদি সেই আন্দোলনটাকে আটকে দিতে যেয়ে যদি মানুষের মুখকে বন্ধ করে দেয়, তা কিন্তু কোনোদিনই ঠিক নয়। তার সাথে আরও বলা হয় কি, যতই এমার্জেন্সি সারা দেশে লাগু হোক, তবুও মানুষের যে বাঁচার অধিকার, রাইট টু লাইফ, অর্থাৎ 21 নম্বর ধারা আর 22 নম্বর ধারা, এই ধারাকে কিন্তু সরকার আটকাতে পারবে না। যদি এই সরকার এই ধারাকে আটকায়, তাহলে কিন্তু 21 নম্বর 22 নম্বর ধারা রক্ষার জন্য যে কোনো মানুষ কিন্তু কোর্টে যেতে পারবে যে আমার বাঁচার অধিকার সরকার, যে আমার বাঁচার অধিকার সরকার এমার্জেন্সির নামে রদ করে দিয়েছে। অর্থাৎ যখন তখন গ্রেপ্তার করা বা যে আইনি পরামর্শ নেওয়া বা আইনি সুযোগ নেওয়া, সেটাকে যাতে আটকাতে না পারে, তাই কিন্তু বলে দেওয়া হয় যে 21 নম্বর 22 নম্বর ধারা আটকানো, 21 নম্বর আর 22 নম্বর ধারা রক্ষার জন্য যে কোনো ব্যক্তি কিন্তু কোর্টে যেতে পারবে। আর শুধুমাত্র 44তম সংবিধান সংশোধনী তা নয়, 1980 সালে সুপ্রিম কোর্টের মিনার্ভা মিলস যে কেস আছে, সেই মিনার্ভা মিলস কেসে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় এই এমার্জেন্সি নিয়ে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দেয় যে সরকার চাইলেই কিন্তু এমার্জেন্সি যখন তখন যখন খুশি ঘোষণা করতে পারবে না। সরকার কেন এমার্জেন্সি ঘোষণা করেছে, সেই কারণটা সঠিক না বেঠিক, সে কারণটা সাংবিধানিক না অসাংবিধানিক, তার জন্য এই এমার্জেন্সি ঘোষণাটাকে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যাবে বা সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হবে। আর সুপ্রিম কোর্ট সেটা দেখবে, সেটার কিন্তু রায় দেবে যে সত্যি সত্যি সরকার যে এমার্জেন্সি ঘোষণা করেছে তার সঠিক কারণ আছে কি নাই। যদি সঠিক কারণ থাকে তাহলে এমার্জেন্সি চলবে, আর যদি সেটা সঠিক কারণ না থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে এমার্জেন্সি বন্ধ করে দিতে, এমার্জেন্সি কিন্তু আর কাজ হবে না। আর আমরা জানি ভারতের সংবিধানের রক্ষা করতে হচ্ছে সুপ্রিম কোর্ট, তাই সরকার বা পার্লামেন্ট যা খুশি চাইলে কিন্তু করতে পারে না। সর্বশেষ যিনি রায় দেবেন তিনি হলেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা। এই হলো ন্যাশনাল এমার্জেন্সি, যা খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন, যেটা হলো 356 নম্বর ধারা। মাঝে মাঝে পশ্চিমবঙ্গে যখন কোনো সমস্যা হয়, বিরোধীরা বলে যে কেন্দ্র সরকারের উচিত পশ্চিমবঙ্গে 356 ধারা জারি করা হোক। এখন 356 ধারা কি আমরা দেখে নেব। মেনলি ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ক্ষমতা থাকে, রাজ্য সরকারের একটা ক্ষমতা থাকে। কিন্তু যদি কোনো রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করা হয়, স্টেট এমার্জেন্সি জারি করা হয়, তাহলে কিন্তু সে রাজ্যের রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকবে না, সেই ক্ষমতা নিয়ে নেবে কে? কেন্দ্র সরকার। তবে সরাসরি কেন্দ্র সরকার কিন্তু এটা করে না। প্রথমে কোনো রাজ্যে যদি দেখা যায় যে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তখন কেন্দ্র সরকার 355 নম্বর, তখন কেন্দ্র সরকার 355 নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকার একটি নির্দেশিকা দেয় যে আপনারা বা আপনার সরকার বা আপনার মুখ্যমন্ত্রীকে বলে যে আপনার সরকার এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না, তাই ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য আমাদের নির্দেশ মতো আপনারা শাসন কার্য পরিচালনা করুন। তাহলে দেখবেন যে ল অ্যান্ড অর্ডার আবার পুনরায় রেস্টোর করা যাবে বা পুনরুদ্ধার করা যাবে, রাজ্যে শান্তি ফিরে আসবে। তখনও যদি দেখা যায় যে রাজ্য সরকার সেই মতে শাসন করেও আইন শৃঙ্খলাকে উদ্ধার করতে পারছে না, কিংবা কেন্দ্র সরকারের কথা মতো আইন শৃঙ্খলা পরিচালনা করছে না, তখন কেন্দ্র সরকার কিন্তু বড়সড় স্টেপ নেয়। তখন ওই রাজ্যের রাজ্যপাল কেন্দ্র সরকারকে বা যে হোম মিনিস্টারকে বলে এ রাজ্যে 356 ধারা, এ রাজ্যে 356 ধারা বা প্রেসিডেন্ট রুল জারি করা হোক। তখন কেন্দ্র সরকার এই রাষ্ট্রপতিকে নির্দেশ দেয় যে ওই রাজ্যে বা ওই নির্দিষ্ট রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। মনে রাখতে হবে রাষ্ট্রপতি শাসন, এখানে কিন্তু রাষ্ট্রপতি কোনো শাসন করবে না। সেই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে রাষ্ট্রপতির নামে কেন্দ্র সরকার কিন্তু সে রাজ্যে সরাসরি শাসন করবে। তাহলে কিভাবে করবে? অর্থাৎ যে রাজ্যের যে সরকার থাকবে, যে মুখ্যমন্ত্রী থাকবে, তার কোনো কাজ থাকবে না, কিংবা রাজ্যে যে বিধানসভা থাকবে তার কোনো কাজ থাকবে না। কেন্দ্র সরকার যে সমস্ত আমলারা আছে, যে সমস্ত আইএস অফিসার, WBCS অফিসার বা IPS অফিসার বা বিভিন্ন যে সমস্ত বড় বড় অফিসাররা আছে, তাদের দ্বারা কিন্তু সরকার চালাবে, তাদের দ্বারা কিন্তু শাসন চালাবে। এখন কেন্দ্র সরকার কি চাইলে যে কোনো রাজ্যের জন্য বা যে কোনো রাজ্যে যখন তখন এই প্রেসিডেন্ট রুল চালু করে দিতে পারে? না, পারে না। কোনো রাজ্যে যদি কেন্দ্র সরকার প্রেসিডেন্ট রুল লাগু করে, পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা বা রাজ্যসভাতে 2 মাসের মধ্যে সেটাকে কিন্তু পাস করাতে হবে মেজরিটিতে। আর যদি সেটাকে পাস করাতে না পারে 2 সভাতে, অর্থাৎ লোকসভাতে বা রাজ্যসভাতে, তাহলে কিন্তু ওই নির্দিষ্ট রাজ্যের কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি থাকবে না, বন্ধ হয়ে যাবে। আবার কি যদি দেখা যায় যে কোনো রাজ্যে যখন এই রাষ্ট্রপতি শাসন জারি হলো, তখন হয়তো পার্লামেন্ট ভেঙে গেছে বা তখন হয়তো লোকসভার ভোট হয়নি বা সেই সিচুয়েশন চলছে, তাহলে কি হবে? তাহলে যেদিন থেকে পার্লামেন্ট শুরু হবে বা যেদিন থেকে লোকসভার অধিবেশন শুরু হবে,
নতুন লোকসভার নতুন সিটিংয়ের বা প্রথম সিটিংয়ের 2 মাসের মধ্যেই কিন্তু এটিকে পাস করাতে হবে পার্লামেন্টে। আর একবার পাস করে দিলে মানে হয়ে গেল তা নয়, প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু এটিকে লোকসভায় আর রাজ্যসভায় উভয় কক্ষে কিন্তু পাস করাতে হবে বা রিনিউয়ালের মতো পাস করিয়ে যেতে পারে। আর কতদিন চলবে, এখানে ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু অনির্দিষ্টকাল বলা হয়েছিল, কিন্তু স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে কথা বলা হয়নি। স্টেট এমার্জেন্সির কথা বলা হয়েছে 6 মাস করে ম্যাক্সিমাম 3 বছর এই স্টেট এমার্জেন্সি চলতে পারে। আর তারপরে কিন্তু অবশ্যই সেখানে অ্যাসেম্বলি ইলেকশন করাতে হবে, আর বিধানসভা ইলেকশনের পরে নতুন সরকার ক্ষমতা বুঝে নেবে। অর্থাৎ স্টেট এমার্জেন্সিতে কি রাজ্য সরকারের বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা থাকবে না, মেনলি সমস্ত ক্ষমতা চলে যাবে কেন্দ্র সরকারের কাছে। তখন পার্লামেন্ট বা কেন্দ্র সরকার রাজ্যের ক্ষেত্রে বা রাজ্য বিধানসভার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো আইন পাশ করতে পারে। এখন ভারতবর্ষের কোন কোন রাজ্যে সবথেকে বেশি এই শাসন জারি হয়েছে? ভারতবর্ষের কেরালা আর পাঞ্জাবে সবথেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এখন সর্বশেষ হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা হলো 360 নাম্বার ধারা। এখন যদি দেখা যায় যে ভারতবর্ষে কোনো কারণে অর্থনৈতিক বিপর্যয় ঘটলো বা অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিল, তাহলে তো সমস্যা দেখা দিবে। মার্কেটে টাকা থাকবে না, জিনিসপত্রের দাম হো হো করে বাড়বে, মার্কেটে ঝামেলা হবে, দুর্ভিক্ষর মতো অবস্থা তৈরি হবে, কারণ মানুষের পকেটে টাকা নেই। তখন কিন্তু সেই সমস্যার সমাধান করার জন্য এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করা হয়। মনে রাখতে হবে, এই ন্যাশনাল এমার্জেন্সিতে প্রত্যেকটি মানুষের যে সমস্ত সাংবিধানিক যে মৌলিক অধিকার তা নিয়ে নেওয়া হয়, কিন্তু ইকোনমিক এমার্জেন্সিতে এরকম কোনো হয় না, শুধুমাত্র তার পকেটে সমস্যা হয়, পকেটটাকে খালি করে দেওয়া হয়। এখন এই ইকোনমিক এমার্জেন্সি কে ঘোষণা করেন? অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রীর অনুরোধে আমাদের রাষ্ট্রপতি এটি ঘোষণা করেন। আর কি হয়, আর এর ফলে কি হয়, এর ফলে মেনলি কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যে সমস্ত ফান্ডগুলি দেয় সে সমস্ত ফান্ডগুলি কমিয়ে দেয় বা একবারে বন্ধ করে দিতে পারে। তার ফলে কী হবে, যে সমস্ত প্রজেক্টগুলি চলছে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারে সেগুলি বন্ধ যেতে পারে বা সেগুলি ডিলে হয়ে যেতে পারে। এমনকি যে সমস্ত প্রজেক্ট আগামী দিন হওয়ার কথা ছিল সেগুলোকেও বন্ধ করে দেওয়া হয়। অনেক সময় সরকারি কর্মচারীদেরকে বেতন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় বা তাদের বেতন কমিয়ে দেওয়া হয়, কারণ রাজ্যের বা দেশের অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে আর সেটাকে সমস্যার সমাধান করতে হবে। আর মার্কেটে কিন্তু বিরাট সমস্যা দেখা দেয়, দুর্ভিক্ষের মতো অবস্থা বা মন্বন্তরের মতো অবস্থা দেখা দেয়, কারণ মার্কেটে জিনিসপত্রের দাম ব্যাপক বেড়ে যায়, কিছু কিছু জিনিসের কিন্তু ব্যাপক চাহিদা হয়, ব্যবসা বাণিজ্য অনেকটাই কমে যায়, মানুষের পকেটে টাকা থাকে না, মার্কেটে টাকা থাকে না, একটা ইকোনমিক একটা সমস্যা তৈরি হয়। এখন ভারতবর্ষে কি কোনোদিনও এই ইকোনমিক এমার্জেন্সি ঘোষিত হয়েছিল? এখন পর্যন্ত ভারতবর্ষে কোনোদিনও কিন্তু অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়নি। তবে 1991 সালের আগে কিন্তু ভারতবর্ষের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে হয়তো সেখানে ইকোনমিক এমার্জেন্সি ঘোষণা করতে হতো, কিন্তু তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও, আর তিনি সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলেন অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের হাতে। মনমোহন সিং তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ভারতবর্ষের অর্থনৈতিক সংস্করণ করেছিল, আর তারপর থেকেই কিন্তু ভারতবর্ষের অর্থনীতি নতুন করে দাঁড়াতে শুরু করে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি এমার্জেন্সি বিষয়টিকে তুলে ধরলাম, ন্যাশনাল এমার্জেন্সি বললাম, স্টেট এমার্জেন্সি বললাম, ইকোনমিক এমার্জেন্সি বললাম। এখন এমার্জেন্সি নিয়ে আমরা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।